1914 সালে, আজ থেকে বহু বছর আগে, কিভাবে মানুষের অহংকার আর সামান্য একটা ভুলের কারণে পুরো পৃথিবী যুদ্ধে জড়িয়ে গিয়েছিল, সেই ইতিহাসটাই আজ আমরা শুনব। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং মানব ইতিহাসের অন্যতম বিশেষ উল্লেখযোগ্য যুদ্ধ, যার নাম প্রথম বিশ্বযুদ্ধ। আসুন একদম সহজভাবে জেনে নিই কিভাবে একটি ছোট স্ফুলিঙ্গ থেকে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নেওয়া এই মহা ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এটি ছিল মানুষের তৈরি এমন এক মহা ধ্বংসযজ্ঞ, যেখানে প্রায় 1,70,00,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন ইউরোপের দেশগুলো দেখতে আজকের মতো ছিল না। বড় বড় রাজা বাদশাহ আর তাদের বিশাল সাম্রাজ্য ছিল। সেই সময় ইউরোপ দেখতে খুব চাকচিক্যময় আর ধনী মনে হতো। কলকারখানা হয়েছিল, প্রচুর টাকা পয়সা হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে দেশগুলোর মধ্যে চরম হিংসা, অহংকার আর শত্রুতা জমে উঠেছিল। পুরো ইউরোপ যেন একটা বিশাল বারুদের স্তূপ হয়ে বসেছিল, শুধু একটা ছোট ঘটনার অপেক্ষায়। যুদ্ধটা কিন্তু একদিনে বা শুধু একটা হত্যাকাণ্ডের জন্য হয়নি। হত্যাকাণ্ডটা ছিল কেবল একটা অজুহাত। আসল কারণ ছিল মূলত চারটি: জমি ও বাজার দখলের লোভ, ব্রিটেনের আর ফ্রান্সের বিশ্বের বিভিন্ন জায়গা যেমন ভারত, আফ্রিকা নিজেদের কলোনি বা সাম্রাজ্য বানিয়ে প্রচুর সম্পদ লুট করছিল। নতুন শক্তিশালী দেশ জার্মানি এসে বলল, ওরা একা সব বুক করবে? একা সব বুক করবে কেন? আমাদেরও জমি আর সম্পদ চাই। শুরু হলো কারাকানি। পরবর্তীতে অস্ত্রের বাহাদুরি, গোপনে দল গঠন, উগ্র অহংকার, এইগুলো ছিল অন্যতম। কার কত বড় সৈন্যদল আছে, কার কত আধুনিক বন্দুক আর যুদ্ধজাহাজ আছে, তা নিয়ে চোর পুলিশ খেলা শুরু হলো। সবাই শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। দেশগুলো একে অপরের সাথে গোপন চুক্তি করে দল বেঁধে ফেলছিল। নিয়ম ছিল, আমার বন্ধু বা মিত্রকে কেউ মারলে আমি তাকে গিয়ে মারব। বিষয়টা আমাদের দেশের ভাষায় এরকম। কারো বন্ধু বা মিত্র যদি আক্রান্ত হয়, তাহলে ওই চুক্তির সাথে যারা চুক্তিবদ্ধ আছে তারা ওই আক্রান্তদের সাথে এক হয়ে যুদ্ধ করবে। এরকম প্রত্যেকটি দেশ মনে করত, আমরাই পৃথিবীর সেরা জাতি, বাকিরা সবাই নিচু। 1914 সালের 28শে জুন সারাজেভো নামে একটি শহরে ঘুরতে এসেছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দ
এবং তার স্ত্রী। সেখানকার স্থানীয় কিছু তরুণ, যাদের স্লাভ জাতি বলা হতো, ওই স্লাভ জাতির তরুণ অস্ট্রিয়ার শাসন একদম পছন্দ করত না। তারা স্বাধীন হতে চেয়েছিল। 19 বছরের এক তরুণ বিপ্লবী, নাম গ্যাব্রিলো প্রিন্সিপ, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবরাজ ও তার স্ত্রীকে মেরে ফেলে। এই একটি হত্যাকাণ্ডই পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দিল। 28 জুলাই অস্ট্রিয়া রেগে গিয়ে ছোট দেশ সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সার্বিয়াকে বাঁচাতে বড় ভাইয়ের মতো এগিয়ে এলো রাশিয়া। রাশিয়াকে থামাইতে লাফিয়ে লাফিয়ে পড়ল রাশিয়ার শত্রু জার্মানি। রাশিয়াকে থামাইতে লাফিয়ে পড়ল রাশিয়ার শত্রু জার্মানি। জার্মানিকে ঠেকাতে মাঠে নামল ফ্রান্স আর ব্রিটেন। দেখতে দেখতে ডোমিনো কার্ভের মতো একের পর এক দেশ যুদ্ধের আগুনে ঝাঁপিয়ে পড়ল। পুরো বিশ্ব মূলত দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল, কেন্দ্রীয় শক্তি এবং মিত্র শক্তি। কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি, যুদ্ধের মূল চালিকা শক্তি। অস্ট্রিয়া হাঙ্গেরি, যেখান থেকে যুদ্ধের শুরু বা সূচনা। উসমানীয় বা অটোমান সাম্রাজ্য, আজকে তুরস্ক, জার্মানির বন্ধু হয়ে যোগ দেয়, এবং বুলগেরিয়া। মিত্র শক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া যুদ্ধের শেষ পর্যায়ে এসে যুদ্ধ থেকে বের হয়ে যায়। ইতালি পরে যোগ দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে এসে পুরো যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দেয়। যুদ্ধ শুরু হওয়ার আগে ইতালি ছিল জার্মানির দলে, কিন্তু যুদ্ধ শুরু হতেই ইতালি চতুরতা করে বলল, তোমরা আক্রমণ করেছ, তাই আমি সাহায্য করব না। পরে 1915 সালে ব্রিটেন আর ফ্রান্স গোপনে ইতালিকে বলল, তুমি আমাদের দলে আসো, যুদ্ধে জিতলে অস্ট্রিয়ার অনেক জমি তোমাকে দিয়ে দেব। লোভে পড়ে ইতালি নিজেদের পুরনো দল ছেড়ে মিত্রপক্ষে যোগ দেয়। স্লিফেন পরিকল্পনা ও জার্মানির ভুলের দিকে আমরা যদি লক্ষ্য করি, জার্মানি ভেবেছিল পশ্চিম পাশে ফ্রান্স আর পূর্ব পাশে রাশিয়া, দুই শত্রুর মাঝখানে পড়ে তারা বিপদে পড়বে। তাই তারা একটা বুদ্ধি বের করলো, যার নাম স্লিফেন প্ল্যান। প্রথমে বেলজিয়ামের উপর দিয়ে গিয়ে খুব দ্রুত 6 সপ্তাহের মধ্যে ফ্রান্সকে হারিয়ে দেবে। তারপর সব সৈন্য ট্রেনে করে এনে রাশিয়ার মুখোমুখি দাঁড় করাবে। কিন্তু জার্মানির হিসাব ভুল প্রমাণিত হলো। ছোট দেশ বেলজিয়াম বীরত্বের সাথে বাধা দিল। ব্রিটেন যুদ্ধে নেমে পড়ল, আর রাশিয়া অনুমানের চেয়েও দ্রুত সৈন্য নিয়ে হাজির হয়ে গেল। জার্মানির সহজ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সহজে জয় না পেয়ে সৈন্যরা মাটির নিচে হাজার হাজার মাইল লম্বা গর্ত বা পরিখা বা ট্রেন্স খুলল। সৈন্যরা মাসের পর মাস মাটির নিচে কাদা পানি, ইঁদুর আর মরা লাশের পাশে শুয়ে বসে যুদ্ধ করত। রোদ বৃষ্টিতে পচে অনেকে না যুদ্ধ করে মারা যেত। সামান্য কয়েক গজ জমি দখলের জন্য লাখ লাখ সৈন্যের জীবন দেওয়া লাগত।
এই যুদ্ধে প্রথমবারের মতো বিষাক্ত কেমিক্যাল গ্যাস, ট্যাঙ্ক, মেশিনগান আর বোমারু বিমান ব্যবহার করা হয়, যা মানুষকে পোকামাকড়ের মতো মেরেছিল। টানা যুদ্ধে রাশিয়ার লাখ লাখ সাধারণ সিপাই মারা যাচ্ছিল। দেশে খাবারের অভাব দেখা দিল, দুর্ভিক্ষ শুরু হলো। সাধারণ মানুষ খেপে গিয়ে রাশিয়ার অত্যাচারী রাজা ওই সময় তাকে জার বলা হতো, ক্ষমতা থেকে নামিয়ে দিল। 1917 সালে লেনিনের নেতৃত্বে নতুন সরকার এসে বলল, আমাদের আর যুদ্ধ করার দরকার নেই, আমরা শান্তি চাই। জার্মানির সাথে চুক্তি করে রাশিয়া যুদ্ধ থেকে বের হয়ে গেল। রাশিয়া চলে যাওয়ায় জার্মানি ভেবেছিল তারা জিতে যাবে, কিন্তু জার্মানি একটা বড় ভুল করল। তারা সমুদ্রের বুকে মার্কিন জাহাজগুলোতে সাবমেরিন দিয়ে আক্রমণ করা শুরু করল। আমেরিকা খুবই রেগে গিয়ে 1917 সালে কোটি কোটি নতুন সৈন্য, খাবার আর অস্ত্রের রসদ নিয়ে মিত্রপক্ষে যোগ দিল। আমেরিকার এই তাজা শক্তির সামনে জার্মানির ক্লান্ত ক্ষুধার্ত সৈন্যরা আর টিকে থাকতে পারল না। যুদ্ধের একদম শেষ দিকে 1918 সালে বিশ্বে এক ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ল, যার নাম স্প্যানিশ ফ্লু। যুদ্ধে যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল এই মহামারীতে, প্রায় 2 থেকে 5 কোটি মানুষ। এতে সৈন্যদের শরীর ও মনোবল পুরো ভেঙে পড়ে। পুলিশরা যখন সীমান্ত এলাকায় যুদ্ধ করছিল, তখন দেশের ভেতরের কলকারখানা, হাসপাতাল আর গাড়ি চালানোর দায়িত্ব সামলেছিলেন নারীরা। যুদ্ধের পর সমাজ বুঝতে পারল নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয়। এর ফলে পরবর্তীতে নারীরা সমাজে ভোটাধিকার লাভ করে। আমাদের দেশে তখন আমাদের এই অঞ্চলটা তখন ইংরেজদের দখলে ছিল। ইংরেজরা জোর করে ও বুঝিয়ে প্রায় 13 লাখ ভারতীয় উপমহাদেশের সৈন্যকে যুদ্ধের ময়দানে পাঠালো। যুদ্ধ চলাকালীন ধান, চাল ও রসদ বিদেশে পাঠিয়ে দেওয়ায় এই অঞ্চলে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। এই যুদ্ধেই তখন গঠিত হয় 49তম বাঙালি পল্টন, যেখানে হাবিলদার হিসেবে যোগ দিয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভারতীয়দের আশা ছিল যুদ্ধ শেষে ইংরেজরা দেশকে স্বাধীন বা স্বায়ত্তশাসন দিবে, কিন্তু ইংরেজরা উপহার দিল অত্যাচারী রাওলাট আইন। আর 1919 সালে ঘটল নির্মম জালিয়ানওয়ালা বাগ। চারপাশের কোনো উপায় না দেখে, খিদে আর অর্থভাবে দেউলিয়া হয়ে 1918 সালের 11 নভেম্বর সকাল 11টায় জার্মানির আত্মসমর্পণ করল। ফলে থামল 4 বছরের রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ। স্বাভাবিকভাবেই বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল যুদ্ধে। প্রায় 1,70,00,000 মানুষ মারা গেল, 2 কোটিরও বেশি মানুষ পঙ্গু হলো। 4টি বড় সাম্রাজ্যের পতন হলো: জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া সাম্রাজ্য এবং অটোমান তুর্কি সাম্রাজ্য চুরমার হয়ে মানচিত্র থেকে মুছে গেল। ছোট ছোট নতুন দেশ যেমন চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড তৈরি হলো। 1919 সালে ফ্রান্সের প্যারিসের ভার্সাই প্রাসাদে বা প্যালেস অব ভার্সাই বা রাজপ্রাসাদে বিজয়ী দেশগুলো বসল।
তারা পুরো যুদ্ধের সমস্ত দোষ একলা জার্মানির ওপর চাপিয়ে দিল। জার্মানির জমি কেড়ে নেওয়া হলো, সৈন্য সংখ্যা একদম কমিয়ে দেওয়া হলো, জার্মানির উপর বিপুল অঙ্কের জরিমানার টাকা চাপিয়ে দেওয়া হলো, জার্মানিকে একদম ভিখারি বানিয়ে চরম অপমান করা হলো। ফরাসি এক সেনাপতি তখন দুঃখ করে বলেছিলেন, এটা কোনো শান্তি চুক্তি না, এটা 20 বছরের জন্য যুদ্ধ থামিয়ে রাখা মাত্র বা যুদ্ধবিরতি। তার এই কথাই সত্যি হয়েছিল। এই অপমানের প্রতিশোধ নিতেই জার্মানিতে জন্ম নিয়েছিল উগ্র দানব হিটলার, যা ঠিক 20 বছর পর পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ আমাদেরকে একটি চিরন্তন শিক্ষা দিয়ে গেছে। অহংকার, হিংসা আর অস্ত্রের বাহাদুরি কখনো কারো জন্য শান্তি আনতে পারে না। যুদ্ধ শেষে জার্মানিকে যেভাবে সব দিক থেকে কোণঠাসা বানিয়ে অপমান করা হয়েছিল, সেই ক্ষোভের মাসুল পুরো বিশ্বকে দিতে হয়েছিল ঠিক 20 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর মাধ্যমে। এই ইতিহাস আমাদের শেখায়, পৃথিবীর শক্তির লড়াই নয়, শান্তি আর ভালোবাসায় একমাত্র মানব জাতিকে বাঁচিয়ে রাখতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আজ এ পর্যন্ত।